যারা সেপ্টেম্বর ইনটেক 2025-এর জন্য চায়নাতে পড়ালেখা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করব, যে ইউনিভার্সিটিতে আপনারা যদি পড়তে যান তাহলে সেখান থেকে আপনারা একটা ভালো মানের একটা স্টাডি নিয়ে আপনারা আপনাদের এডুকেশনটা কমপ্লিট করতে পারবেন এবং এডুকেশন কমপ্লিট করার পরে আপনারা ভালো একটা ফিউচার সেখান থেকে পাবেন বলে আশাবাদী। এর ভিতরে যেমন আমি প্রথম ইউনিভার্সিটি সাজেস্ট করব হলো নামথং ইউনিভার্সিটি। তো নামথং ইউনিভার্সিটিতে সেখানে দুই ধরনের স্কলারশিপ আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য। এখানে প্রথম যে ক্যাটাগরিটা সেখানে হলো টিউশন এবং হোস্টেল ফিসটা 4 বছরের জন্য ফ্রি থাকবে। সেকেন্ড ক্যাটাগরিটা হলো টিউশন ফিসটা ফ্রি থাকবে, হোস্টেলটা হলো সেলফ পেইড। এখন নামথং ইউনিভার্সিটির হোস্টেলের বিষয়টা হলো সেখানে হোস্টেলের সিটটা কম থাকার কারণে যারা টাইপ বিটা পাবে তাদের হলো বাইরে অ্যাপার্টমেন্টটা নিতে হবে। অ্যাপার্টমেন্টটা খুবই চিপ, খুবই সস্তা। এটা ডর্মে যেমন বেসিক্যালি থাকে হলো 2000 RMB করে হোস্টেল ফিসটা থাকে, তো বাইরে যদি অ্যাপার্টমেন্ট নেওয়া হয় তাহলে সিমিলার কস্টিংটাই পড়বে। এরপরে আমি দ্বিতীয় ইউনিভার্সিটি সাজেস্ট করব হলো নানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। এই ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে টিউশনটা ফ্রি থাকবে, হোস্টেল ফিস মাত্র 1500 RMB পে করতে হবে, যেটা বাংলাদেশি টাকায় অ্যাবভ 20,000 টাকার মতো। এরপরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে স্কলারশিপটা ডিপেন্ডস করবে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপরে। সেখানে 3টা ক্যাটাগরি আছে এবং ক্যাটাগরিগুলো বেশি ডিফিকাল্ট না, খুবই সিম্পল ক্যাটাগরি। এরপরে ইউনিভার্সিটি আমি সাজেস্ট করব সাংহাইতে একটা ইউনিভার্সিটি, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। এখানে টিউশনটা ফ্রি থাকবে, হোস্টেল ফিস মাত্র 1200 RMB পে করতে হবে এবং সেখানে মেডিকেল ইন্স্যুরেন্সটাও ফ্রি থাকবে। হিনান প্রভিন্সের একটা ইউনিভার্সিটি সাজেস্ট করব, সেটা হলো জেংজো ইউনিভার্সিটি। জেংজো ইউনিভার্সিটি নাম্বার অফ স্টুডেন্টের ভিতরে হলো এশিয়ার নাম্বার 1। এখানে বেশ কিছু ভালো সাবজেক্ট আছে তাদের, এখানে MBBS আছে, BDS আছে, এছাড়া ইঞ্জিনিয়ারিং এর ভিতরে তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, এছাড়া ফার্মাসি আছে, বিজনেসের সাবজেক্ট আছে, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। এছাড়া এই বছর তারা একটা নতুন একটা সাবজেক্ট অ্যাড করছে, সেটা হলো ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো এই সব সাবজেক্টে কিন্তু টিউশনটা ফ্রি আছে, হোস্টেল ফিসটা পে করতে হবে বা স্টুডেন্ট চাইলে বাইরে অ্যাপার্টমেন্টটা নিতে পারবে। হোস্টেল ফিস হলো এখানে 5400 RMB, যেটা বছরে পে করতে হবে। তবে স্টুডেন্ট যদি বাইরে অ্যাপার্টমেন্ট নেয় তাহলে সেক্ষেত্রে কস্টিংটা অনেক কমে যাবে। এর পাশাপাশি আমি ডিপ্লোমার যে সকল স্টুডেন্ট SSCর পরে ডিপ্লোমা করতে যাবে তাদের জন্য আমি কিছু কলেজ সাজেস্ট করব, যেমন ইয়াংজো পলিটেকনিক কলেজ। এটা খুবই ভালো একটা কলেজ। এই কলেজে ইংলিশ মিডিয়ামে পড়ালেখানো করানো হয়, যেহেতু চায়নাতে যে সকল ডিপ্লোমা কলেজ আছে বেশিরভাগ কলেজগুলো হলো চাইনিজ মিডিয়ামে আর কি পড়ালেখা করায়। তবে কয়েকটা হাতে গোনা কয়েকটা কলেজ আছে যারা হলো ডিপ্লোমা প্রোগ্রামটা হলো ইংলিশ মিডিয়ামে করায়, তার ভিতরে উল্লেখযোগ্য হয় এই ইয়াংজো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তাছাড়া ঝাংজৌতে কয়েকটা কলেজ আছে খুবই ভালো ভালো কলেজ, যেমন ঝাংজৌ ভোকেশনাল কলেজ অফ লাইট ইন্ডাস্ট্রি, ঝাংজৌ ভোকেশনাল কলেজ অফ গার্মেন্টস, মেকাট্রনিক্স। এছাড়া সিচুয়ানে একটা ভালো কলেজ আছে, যেমন সিচুয়ান ভোকেশনাল কলেজ অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আবার কেউ যদি নার্সিং বা ফার্মাসি বা এই মেডিসিন রিলেটেড সাবজেক্টে পড়তে চায় তাহলে সেক্ষেত্রে জিয়াংশু কলেজ অফ মেডিসিন আছে। এই ধরনের কলেজগুলোতে বেশিরভাগই টিউশনটা ফ্রি থাকে 3 বছরের, আর হোস্টেলটা পে করা লাগে, বাট হোস্টেলটাও ফ্রি থাকে। হোস্টেল যদি পে করা লাগে তাহলে সেক্ষেত্রে হয়তোবা সেটা 1200 RMBর মতো পে করা লাগে। আর কেউ যদি চায়নাতে যদি ডিপ্লোমা কমপ্লিট করে তাহলে চায়নাতে ডিপ্লোমা কমপ্লিট করার পরে সে চায়নাতেই 2 বছরে তার ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করতে পারবে এবং এই ব্যাচেলার কমপ্লিট করার পরে সে মাস্টার্সও করতে পারবে এবং PhDটাও করতে পারবে যদি সে চায়। আর কেউ যদি চায় যে জবে বা বিজনেসে ইনভলভ হতে চায় তাহলেও সে ইনভলভ হইতে পারবে। এরপরে আমি মাস্টার্স PhDর জন্য কিছু ভালো ইউনিভার্সিটি সাজেস্ট করব, যেমন সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমি সাজেস্ট করব হোহাই ইউনিভার্সিটি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি শেনজেন ক্যাম্পাস, সাংহাই জিয়াওথং ইউনিভার্সিটি, শিয়ান জিয়াওথং ইউনিভার্সিটি। তারপরে আমি সাজেস্ট করব সিংহুয়া ইউনিভার্সিটি। এছাড়া আরও অনেক ইউনিভার্সিটি আছে, যেহেতু চায়নাতে 3000+ ইউনিভার্সিটি আছে, স্পেসিফিকভাবে সকল ইউনিভার্সিটির নাম বলাটাও হার্ড। তো এই সকল ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি এবং অনেক ফরেনার স্টুডেন্ট সেখানে পড়ালেখা করতেছে, আর সেখানে স্কলারশিপও
নানান ধরনের স্কলারশিপ প্রোভাইড করা হয়, যেমন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে সেখানে। তাছাড়া লোকাল যে গভর্নমেন্ট বা প্রফেশনাল স্কলারশিপ থাকে, তারপরে ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ থাকে, মেয়রের স্কলারশিপ থাকে, প্রেসিডেন্টের স্কলারশিপ থাকে, এছাড়া এন্টারপ্রাইজের স্কলারশিপ থাকে। তো যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে পড়ালেখা করতে চায় তারা স্কলারশিপের মাধ্যমে চায়নাতে পড়ালেখা করতে পারবে, এবং পড়ালেখা কমপ্লিট করার পরেই সে চায়নাতেই তার ক্যারিয়ারটাকে সেটেল করতে পারবে। এবং সে যদি চায় যে অন্য কোনো দেশে মুভ করতে বা নিজের দেশে মুভ করতে চায়, সে সেই অপরচুনিটিসটাও সে পাবে। আচ্ছা, এসব ইউনিভার্সিটিতে কি স্টাইপেন্ড পাওয়ার কোনো পসিবিলিটি আছে? অবশ্যই, যেমন যেটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সেখানে কিন্তু ব্যাচেলারদের জন্য কিন্তু 2500 RMB করে স্টাইপেন্ড থাকে, মাস্টার্সের জন্য 3000 RMB, পিএইচডির জন্য 3500 RMB স্টাইপেন্ড থাকে। এর পাশাপাশি যেগুলো প্রভিন্সিয়াল স্কলারশিপ যেগুলো থাকে, সেখানেও দেখা গেছে যে অলমোস্ট ব্যাচেলারে কিছু ইউনিভার্সিটি তারা স্টাইপেন্ড প্রোভাইড করে থাকে। তবে মাস্টার্স পিএইচডির জন্য সকল ইউনিভার্সিটিতে স্কলারশিপ থাকে, সেটা হতে পারে গভর্নমেন্ট স্কলারশিপ বা অন্য যে কোনো ধরনের স্কলারশিপটা হতে পারে। স্কলারশিপের অ্যামাউন্টটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা সবচেয়ে বেশি হাই থাকে, এরপরে ইউনিভার্সিটির নিজস্ব যে স্কলারশিপ থাকে তাদের যে স্টাইপেন্ডটা সেটাও মোটামুটি একটা স্মার্ট একটা মানি তারা প্রোভাইড করে থাকে। যে স্কলারশিপগুলো যেটা, এগুলো কি কন্ডিশনাল কিনা, কন্ডিশন ছাড়াই হচ্ছে স্কলারশিপগুলো? আচ্ছা, এখানে কন্ডিশনের বিষয়টা হয়েছে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তেমন এখানে কোনো আসলে কন্ডিশন এখানে ভ্যারি করে না। আর ব্যাচেলারের যে স্টুডেন্ট বা ডিপ্লোমার স্টুডেন্ট, এখানে কন্ডিশনটা হলো কিছু ইউনিভার্সিটিতে কন্ডিশন থাকে, কিছু ইউনিভার্সিটিতে কন্ডিশনটা থাকে না। তবে ওভারঅল একটা জিনিস মাথায় রাখতে হবে, চায়নাতে কেউ যদি যায় তাকে অবশ্যই পড়ালেখা করতে হবে, তাকে সকল সাবজেক্টে পাস করতে হবে এবং তাকে নিয়মিত ক্লাস করতে হবে। তাহলে তার স্কলারশিপটা, তার যে ফুল একাডেমিক ডিউরেশনটা স্কলারশিপটা থাকবে। স্টাডি চলাকালীন কি স্টুডেন্ট কোনো জব করতে পারবে? আচ্ছা, স্টাডি চলাকালীন স্টুডেন্ট জব করতে পারবে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যদি অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো সেসব দেশে কিন্তু তেমন একটা স্কলারশিপ থাকে না। তো যে কারণে স্টুডেন্টরা কিন্তু এই টিউশন ফিস পে করা বা তাদের এই হোস্টেল ফিস বা ডরমেটরি বা অ্যাপার্টমেন্ট ফিস পে করার জন্য কিন্তু তাদের কিন্তু জবের সাথে কিন্তু ইনভলভ কিন্তু হইতে হয়। বাট চায়নাতে কিন্তু এটা কিন্তু স্কলারশিপ কিন্তু প্রোভাইড করতেছে। তাদের যখন ফ্রি হয়ে যাচ্ছে তখন তো জব করার তো আসলে দরকার হয় না। আচ্ছা, এর পরেও কেউ যদি জব করতে চায় সে অবশ্যই পারবে। আর বর্তমানে এখন আধুনিক যে যুগটা, এখানে একটা অনলাইনের মাধ্যমেই তো এখন মানুষজন জব করতেছে। একটা মানুষ চাইলেই তো সে তো অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারে বা বিজনেস কিন্তু করতে পারে। সেখান থেকে মানুষজন ট্রেডিং করতে পারে, যেহেতু চায়না কিন্তু বিজনেস হাব, সেখান থেকে মানুষজন কিন্তু ট্রেডিং করতে পারে। আর এর পাশাপাশি বাহিরেও মানুষজন জব করতে পারে, স্টুডেন্টরা জব করতে পারে। বাট সেটার জন্য অবশ্যই একটা সার্টেন টাইম স্পেন্ড করতে হবে। এমন না বিষয়টা যে আমি গেলাম, জব পাইলাম আর টাকা বাড়িতে পাঠালাম, বিষয়টা এমন না। তাকে অবশ্যই সেখানের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, সেখানে রুলস রেগুলেশনটা বুঝতে হবে, সেগুলো মেনে চলে তাদের যে সিস্টেম সেই অনুযায়ী সে করতে পারবে। অনেক কিছুই সেখান থেকে করা পসিবল। বর্তমানে চায়নাতে কোন ধরনের সাবজেক্টগুলো আর কি বেশি পপুলার? আচ্ছা, চায়নাতে নাম্বার 1 সাবজেক্ট বলা হয় হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে। আর এখন বর্তমান যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যুগ, তো আর চায়না কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু অনেক এগিয়ে গেছে। চ্যাট জিপিটির দিকে যদি তাকাই, বর্তমানে চ্যাট জিপিটিকে কিন্তু ওভারকাম করে গেছে চাইনিজ যে অ্যাপটা, সেটা হলো ডিপসিক। এটা আমরা সবাই জানি। তো কেউ যদি চায়নাতে যদি পড়ালেখা করতে চায়, বর্তমানের যে ডিমান্ড অনুযায়ী আমি সাজেস্ট করব যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সাবজেক্ট, বা হতে পারে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা অনেকের পার্সোনাল অনেক আগ্রহ থাকে। আমার ব্যাকগ্রাউন্ড হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমার ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করা। তো এরকম এছাড়া চায়নাতে অনেক ফেমাস সাবজেক্ট আছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এয়ারস্পেস আছে। আবার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এমবিবিএস এর জন্য স্টুডেন্ট পড়তে যায় বা বিডিএস এর জন্য পড়তে যায়। তার পাশাপাশি ফার্মাসির ভালো সুযোগ আছে, তারপরে নার্সিং এর জন্য ভালো সুযোগ আছে।
তবে ওভারঅল যদি আমি দেখি চায়নাতে যত সাবজেক্ট আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য প্রোভাইড করা হয় প্রতিটা সাবজেক্টই ডিমান্ডেবল। বাংলাদেশের স্টুডেন্টরা কোন সাবজেক্টটা বেশি প্রেফার করছে? আমরা যদি বাংলাদেশি স্টুডেন্টের দিকে যদি দেখি তাহলে এখানে বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তারা পড়ালেখা করতে যায়। তারপরে ডিমান্ডটা থাকে হলো বিজনেস রিলেটেড সাবজেক্ট, যেমন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। তারপরে অনেকের স্বপ্ন থাকে যে এমবিবিএস পড়ার বা বিডিএস পড়ার, যেহেতু এটা একটা ফিনান্সিয়াল অনেক কস্টলি বিষয়, সেক্ষেত্রে অনেকে ফার্মাসি অথবা নার্সিং নিয়ে পড়তেছে। এর পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পর্যায়ক্রমে এইভাবে বাংলাদেশি স্টুডেন্টরা পড়ালেখা করতেছে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে চায়নাতে কি শুধু বাংলাদেশি স্টুডেন্টরাই যাচ্ছে নাকি আর অন্যান্য কান্ট্রি থেকেও যাচ্ছে? আর গেলে কোন কান্ট্রির স্টুডেন্টরা বেশি যাচ্ছে? আচ্ছা, চায়নাতে যদি আমরা দেখি তাহলে পৃথিবীর সকল দেশের মানুষ সেখানে পড়ালেখা করতে যাচ্ছে। সেখানে এশিয়ান স্টুডেন্টও আছে, ইউরোপিয়ান স্টুডেন্টও আছে, আমেরিকান স্টুডেন্টও আছে, আফ্রিকান স্টুডেন্টও আছে এবং মিডল ইস্টের স্টুডেন্টও সেখানে আছে। সেখানে বাংলাদেশি যত স্টুডেন্ট আছে তার ডাবল সেখানে পাকিস্তানি স্টুডেন্ট আছে, তার বেশি সেখানে আছে ইন্ডিয়ান স্টুডেন্ট, তার বেশি সেখানে আছে ফ্রান্সের স্টুডেন্ট, তার বেশি সেখানে আছে আমেরিকান স্টুডেন্ট। সো চায়নাতে সকল দেশের স্টুডেন্টই আছে।